You know, Ami is our everything, my everything. তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাহস কি করে হয় আমার জঙ্কুকের সাথে ধাক্কা খাস? বড় লোকের ছেলে দেখলে গায়ে গা ঘাসাঘাসি করতে ইচ্ছা করে। ছোট লোকের বাচ্চা রূপ দেখিয়ে আমার জঙ্কুককে ভোলাতে পারবি না। তোর মতো মেয়েদের আমার চেনা আছে, আর যদি কখনো দেখেছি আমার জঙ্কুকের আশেপাশে, তোকে যে আমি কি করবো তুই নিজেও জানিস না। ক্লাসে সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। হুট করে কোথা থেকে একটা মেয়ে এসে তেকে যাচ্ছে তাই বলে চলে গেল, কিন্তু তে কিছুই বলতে পারলো না। তের সাথে কেউই কখনোই এভাবে কথা বলেনি, চর তো দূরের, ফুলের টোকাও কখনো দেয়নি। কলেজের প্রথম দিন এমন হবে কখনো ভাবতেও পারেনি সে। এখানে তেকে কেউ চেনে না, ভয়ে কিছু বলতেও পারছে না তে, শুধু মাথা নিচু করে চোখ দিয়ে পানি বিসর্জন দিচ্ছে। আজকে কলেজের প্রথম দিন, তে এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে হাঁটছিল। কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। মূলত ও ওর ক্লাসরুম খুঁজছে, কিন্তু কার কাছে শুনবে ক্লাসরুমটা কোথায় সেটার সাহসও পাচ্ছে না, ভয়ে কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না। প্রায় সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তের দিকে, কিন্তু এতে তের অস্বস্তি লাগছে না, এটা ওর সাথে প্রতিনিয়তই হয়। এদিকে ফ্রেন্ডদের সাথে ও কালকে রাত্রে ঝগড়া করেছে, ওরা রাগ করে বলেছে কেউই কলেজে আসবে না, কিন্তু তে জানে যতই ঝগড়া হোক না কেন কলেজের ফার্স্ট দিন কেউই মিস দেবে না। কলেজের ফার্স্ট দিন নিয়ে ওদের অনেক প্ল্যান ছিল। ক্লাসের সাথে সাথে ও ওর ফ্রেন্ডগুলোকেও খুঁজছে। তে কলেজে আসার সময় ওর ভাইয়া ওকে বলে দিয়েছে সিনিয়ররা র্যাক দেয়, ক্লাস যেন মন দিয়ে করে, ঠিকমতো যেন খাবার খায়, কোনো সমস্যা হলে যেন ভাইয়াকে কল দেয়, আরও কত কি। একমাত্র বোন কি না, সবসময় টেনশনে থাকে সে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল তে, তখনই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা খেয়ে দু কদম পিছিয়ে গেল তে, ভয়ার্ত চোখে তাকিয়ে দেখলো সামনের মানুষগুলোর দিকে। এই মেয়ে কানা নাকি? দেখে শুনে হাঁটতে পারো না নাকি? তে ভয়ার্ত চোখে সামনের ছেলে মেয়েগুলোকে দেখে মাথা নিচু করে নিল, কথা মুখ দিয়ে বের করতে পারছে না ভয়। এই মেয়ে কথা বলতে পারো না? তে তাও চুপ, কোনো কথা বলছে না, ভয়ে হাত পা কাঁপছে ওর। এই ফাজিলগুলা, তোরা এভাবে মেয়েটাকে ধমক দিয়ে কথা বলছিস কেন? দেখতে পাচ্ছিস না মেয়েটা ভয় পাচ্ছে? ওমা, এত বড় মেয়ে ভয় পায় নাকি? ওমা, এই তো দেখি কান্না করে দিবে আর একটু হলে। কথাটা বলে সবাই একসাথে হাসতে লাগলো। তের চোখ দিয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়লো। জঙ্কুক খেয়াল করলো, তা দেখেই হাত উঠিয়ে সবাইকে থামতে বলল। বাচ্চা মেয়েটাকে ছেড়ে দে, এভাবে কাঁদাচ্ছিস কেন? একদমই তাই। আমি সরি, খুব সরি, আমি একটু বুঝতে পারিনি ভাইয়া, সরি। তে মাথা উঠিয়ে পানিতে টইটুব্বুর চোখ নিয়ে কাপা কাপা গলায় কথাটা বলল। কথা শেষ করে আবারও মাথা নিচু করে নিল। সবাই কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো তের দিকে। এতক্ষণ কেউই তেকে ভালো করে দেখতে পায়নি। তের পুরো বাচ্চা বাচ্চা ফেস, কয়েক মুহূর্তের কান্নায় মেয়েটার ধবধবে ফর্সা গাল লাল হয়ে গেছে, ঠোঁটের নিচে লাল তিল, চোখগুলো বাদামি রঙের। এমনিতেও তে অনেক ভীতু প্রকৃতির একটা মেয়ে, যে কেউ তাকে একবার দেখলে এই কথাটা বলে দিতে পারবে। তে বাইরের পৃথিবী নিয়ে কম ধারণা রয়েছে। ভাই সবসময় তেকে আগলে আগলে রাখে, খারাপ কিছু যাতে তেকে ছুতে না পারে সেটা নিয়ে সে খুবই বিচক্ষণ থাকে। জঙ্কুকের মুখে এতক্ষণ কোনো কথা ছিল না, কিন্তু তেকে দেখতে পেয়ে তার মুখ দিয়ে ফিস ফিস করে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। ও মাই গড, এ তো দেখি একটা কিউটের দিব্যা। আয়ুর কথায় জঙ্কুকের ঘোর কাটলো, সবার দিকে এক পলক তাকিয়ে দেখলো সবাই তের দিকে হা হয়ে তাকিয়ে আছে। জঙ্কুকের রাগ লাগলো, ধমকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি তোরা? জঙ্কুকের ধমকে কেঁপে ফুপিয়ে উঠলো তে, সবাই আরো অবাক হয়। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? এই চুপ করতে, সবাই ও ভয় পাচ্ছে। আরে ভাই, ভয়ের কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা কি বাঘ না ভাল্লুক? তুমি কাঁদছো কেন? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার নাম কি? আয়ুতের পাশে দাঁড়িয়ে মলিন হেসে কথাটা জিজ্ঞাসা করলো তেকে। তে কাপা কাপা গলায় বলল, কিম তে হিয়ং, সবাই তে বলে ডাকে। বাহ, সুন্দর নাম। তুমি কি নিউ? তে উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। ও, তাহলে তুমি তোমার ক্লাসে যাও। তে মাথা নাড়িয়ে ক্লাসে চলে আসে। দোস্ত, এই মেয়ে এত কিউট কেমনে? হাউ? আরে আমি মেয়ে হয়ে প্রথমবারের মতো একটা মেয়ের উপর ক্রাশ খেলাম। আমি তো ভাবছি এটারই জিপ বানামো। শাট আপ, ওই মেয়েকে নিয়ে আর একটা কথাও হবে না, এখানেই এই চ্যাপ্টার ক্লোজ। রেগে কথাগুলো বলে চলে গেল জঙ্কুক। জঙ্কুকের এমন ব্যবহারে অবাক হলো সবাই। জঙ্কুকের হঠাৎ কি হলো, কেনই বা এত রেগে গেল?
কেউই বুঝতে পারলো না। সবাই জানে জঙ্কুক একটু বেশি রাগী, তাই কেউ আর এটা নিয়ে মাথা ঘামালো না, জঙ্কুকের পেছনে পেছনে গেল। এদিকে তে ক্লাসে এসে বসলো। ওর মন খারাপ, সত্যি ওর ফ্রেন্ডগুলো আজ আসেনি। ওরা যতই ঝগড়া করুক না কেন, তের বিশ্বাস ওরা আসবে, কিন্তু এখনো কেন আসলো না? তাহলে কি ওই তাড়াতাড়ি চলে আসলো? তাই হবে হয়তো। ওরা যদি না আসে তাহলে ও একা কি করবে? ওদেরকে ছাড়া তো ওর একটুও ভালো লাগবে না। এসব ভাবছিল তখন তে। কোথা থেকে একটা মেয়ে এসে থেকে হ্যাসকা টানে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে তে কিছুই বুঝতে পারলো না। মেয়েটা থাপ্পড় মেরে বলল, তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাহস কি করা হয় আমার জঙ্কুকের সাথে ধাক্কা খাওয়ার? বড়লোক ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছা করে। ছোট লোকের বাচ্চা, এই রূপ দেখিয়ে জঙ্কুকে ফেলাতে পারবি না। তোর মতো মেয়েকে যদি আর দ্বিতীয়বার আমার জঙ্কুকের আশেপাশে দেখেছি, তোকে যে কি করবো তুই নিজেও জানিস না। তে মাথা নিচু করে নিঃশব্দে কান্না করছে। থাপ্পড়টা এত জোরে ছিল যে তে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ক্লাসে কেউ কেউ হা করে তাকিয়ে আছে, আবার কেউ কেউ ফিসফিস করছে, কেউ কেউ তো জোরেই বলছে। সুগা, ইয়োনা, ইয়নজুন, সোবিন, সিওন ক্লাসে এসে দেখলো তে কান্না করছে। দৌড়ে গেল তারা তের কাছে। তে কাছের মানুষগুলোকে দেখে হু হু করে তার কান্না বেড়ে গেল। ইয়োনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে বনু? এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল আমাকে। কেউ কিছু বলেছে তে? এই কথা বল, কান্না থামা প্লিজ। ওরা বারবার প্রশ্ন করছে, কিন্তু তে কান্নার কারণে কিছুই বলতে পারছে না। সুগা একটা মেয়ের কাছে শুনলো কি হয়েছে। মেয়েটা শুরু থেকে সবটা বলল। সবটা শুনে সুগার রাগ উঠে গেল। তের মুখে মারের দাগ স্পষ্ট, আবার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সুগা রেগে ফসফস করছে। আরএম সুগা আর ইয়োনাকে তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিল। তে সেখানে একা, তাই ওরাও তাড়াতাড়ি আসার চেষ্টা করেছে, কিন্তু তাও দেরি হয়ে গেল। তের এ অবস্থার কথা শুনলে আরএম যে কি করবে সুগা সেটা ভালো করেই জানে। সুগার নিজের উপরেই রাগ হচ্ছে। ওর বোনের সাথে কেউ কখনো ফুলের টোকাও দেয়নি, আর আজ কিনা বাইরের একটা মেয়ে থাপ্পড় মারলো। সুগা সেই মেয়েটাকে বলল কে মেরেছে তাকে দেখিয়ে দিতে। তোরা তেকে নিয়ে গাড়িতে বস, আমি আসছি। কথাটি বলে সুগা মেয়েটাকে সাথে করে নিয়ে বাইরে গেল। কে মেরেছে মেয়েটা দেখিয়ে দিল। সুগা লিসার সামনে গিয়ে পরপর 4টা থাপ্পড় মারলো। শেষের থাপ্পড়টা এত জোরে মারলো যে লিসা মুখ থুবড়ে পড়ে গেল। কলেজের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কলেজের বড় বটগাছটার নিচে জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডরা বসে গল্প করছিল। লিসাও ছিল সাথে স্যাসরার মতো। লিসা জঙ্কুকের ফুফাতো বোন। জঙ্কুক এত অপমান করে, লিসা তা গায়ে মাখে না, উল্টো আরও জঙ্কুকের সাথে গা ঘেঁষাঘেঁষি করে। জঙ্কুক লিসাকে দু চোখে সহ্য করতে পারে না, সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। তাও লিসা গায়ে পড়তে থাকে সবসময়। লিসা যখন ন্যাকামো করছিল জঙ্কুকের সাথে, তখনই সুগা এসে পরপর 4টা থাপ্পড় মারে। 4 নম্বর থাপ্পড়টা এতটা মাটিতে লিসা। কলেজের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কি হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কিন্তু কেউই বুঝতে পারলো না। সুগা রেগে ফসফস করছে। লিসা সুগার হাতে থাপ্পড় খেয়ে ঝিমঝিম করছে তার মাথা। ঝিমঝিম করারই কথা। লিসা নিজেকে সামলিয়ে উঠিয়ে দাঁড়িয়ে বলল, হাউ ডিয়ার ইউ! এই তোর সাহস হলো কিভাবে আমাকে থাপ্পড় মারার? তুই জানিস আমি কে? সে তুমি যেই হও না কেন, আই ডোন্ট কেয়ার। আর সাহসটা আমার বরাবরই বেশি, বাট তুমি সাহস দেখিয়ে ভুল করেছো। তোমার সাহস হয় কি করে আমার বোনকে মারার, যার গায়ে কিনা বাসার কেউ কখনো হাত তোলেনি? তাকে মেরে তুমি তার গা থেকে রক্ত বের করে দিয়েছো, আবার গালিও দিয়েছো ছোট লোকের বাচ্চা বলে। আমি তো দেখছি তুমি ছোট লোক মেয়ে বলে আজ ছেড়ে দিলাম। এরপরে যদি কখনো আমার বোনের ক্ষতি করতে আসো, তোমাকে মেরে ফেলতেও দুবার ভাববো না। কথাগুলো বলে সুগা হনহন করে চলে গেল। কয়েক মিনিটে কি থেকে কি হলো কারো বোধগম্য হলো না। লিসা রাগে অপমানে ফসফস করছে। তুমি কাকে মেরেছো লিসা? লিসা বলছো না কেন? কাকে মেরেছো? যে তার ভাই এসে তোমাকে মেরে গেল? ওই মেয়েকে তো আমি একবার সামনে পেলে মেরেই ফেলবো। কোন মেয়েকে? লিসা কোনো উত্তর না দিয়ে হনহন করে কলেজ থেকে চলে গেল। ইয়োনো খেয়াল করেছিল একটা মেয়ে তখন সুগাকে এই দিকটা দেখিয়ে দিয়েছে। মেয়েটা ওখানেই দাঁড়িয়েছিল, তাই ইয়োনো মেয়েটাকে ডাক দিল। এই মেয়ে শোনো। জি ভাইয়া। আমি দেখেছি তুমি ওই ছেলেটাকে এই দিকটা দেখিয়ে দিয়েছিলে, তুমি জানো কি হয়েছে? হ্যাঁ। তাহলে বলো ওখানে কি হয়েছিল? আসলে ওই লিসা আপু। মেয়েটার নাম কি?
তে বলে ডাকছিল ওর ফ্রেন্ডরা। সবাই অবাক হয়ে চিল্লিয়ে বলে উঠলো, হোয়াট? জঙ্কুক এতক্ষণ রিল্যাক্স মোডে বসেছিল আর মজা নিচ্ছিল তেকে সবার সামনে অপমান হতে দেখে। ওর ভালোই লাগছিল, কিন্তু তের নামটা শুনতেই বুকের মধ্যে ধক করে উঠল। এবার ও নিজেও মেয়েটার কাছে গিয়ে শুনলো, ও কোথায় এখন? ওর ফ্রেন্ডরা নিয়ে গেছে, কোথায় তা জানি না। ওর কি বেশি লেগেছে? ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল আর খুব কান্না করছিল। জঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল, চোখের রং মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। জঙ্কুকের ফ্রেন্ডরা ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। জঙ্কুক কোনো মেয়েকে নিয়ে এত কথা জিজ্ঞাসা করছে, তাও আবার ফার্স্ট টাইম, আবার তাও রেগে যাচ্ছে। অন্যদিকে সুগা গাড়িতে এসে বসে কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকে। সুগাকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা রেগে আছে। কেউ কথা বলার সাহস পাচ্ছে না। তে অনেকক্ষণ আগেই শান্ত হয়ে গিয়েছে। ইয়োনা এখন চুপ করে বসে আছে, ও শক কাটিয়ে উঠতে পারছে না এখনো। তে হঠাৎ বলে উঠল, ভাইয়া। বল। বড় ভাইয়াকে কিছু বলবা না কিন্তু, প্রমিস করো। পারবো না। আমি তো ভাইয়াকে বলবোই, ওই মেয়ের লাইফ হেল করে দেব আমি। কত বড় সাহস, বেয়াদব একটা। ভাইয়া তুমি এমন করতে পারো না, কিছু হয়নি তো আমার, আমি ঠিক আছি। তুমি যদি ভাইয়াকে বলে দাও তাহলে কাল থেকে আর কলেজে আসতে দেবে না। প্লিজ ভাইয়াকে বলবে না। তুমি যদি বলে দাও তাহলে আমিও বলে দেব তুমিও প্রেম করো। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? অবশ্যই হ্যাঁ। তে কথাটা বলতেই ইয়োনা হাতের কোনোই দিয়ে গুঁতা দিতেই তে আবার বলে উঠলো, এমা না না তুমি বলবে না প্লিজ। ওকে, প্রমিস? পাক্কা প্রমিস। কিন্তু আমরা এখন বাসায় যাব না, আজ আমরা সারাদিন ঘুরবো। মানে? ভাইয়া প্লিজ না করবে না, আমাদের সবার প্ল্যান ছিল আজ আমরা মজা করব। কি প্ল্যান ছিল? ঘুরতে যাব, খাবো, অনেক জায়গায় যাব। ও, কোথায় যাবি তাহলে? পার্কে। ওকে, কিন্তু সন্ধ্যার আগে বাসায় আসবি। আচ্ছা। ইয়নজুন, সোবিন। জি ভাইয়া। তোরা দুজন ওদের বডিগার্ড, ঠিক আছে? ঠিকঠাক বাসায় দিয়ে আসবি তিনটাকে। জানতাম এটাই বলবা। কেন ভাইয়া, তুমি থাকবা না? না, আমার কাজ আছে। তুমি থাকলে ভালো হতো। জানি তো, আমার পকেট খালি করার মতলব। সবাই উচ্চস্বরে হেসে উঠল। আজ আকাশে মেঘের মেলা বইছে, ক্ষণে ক্ষণে ঠান্ডা বাতাস বইছে। এই দুপুর টাইমে পার্ক ফাঁকা, তেমন কেউ নেই বললেই চলে। আর তার মধ্যে ইয়নজুন, সোবিন, ইয়োনা, সিওন, তে পার্কের ঘাসের উপর বসে গোল হয়ে বসে গল্প করছে, বাদাম খাচ্ছে, আইসক্রিম চকলেট কিনে ওদের মাঝখানে রেখে দিয়েছে। তে স্বাভাবিক হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মুখে ওয়ান টাইম ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে ব্যথার। গল্পের মাঝে ওদের মারামারি তো আছেই। দোস্ত, তোরা কেউ আমার একটা জেব পটায় দে না। একা একা আর কতদিন থাকবো? সামনে যদি রোমান্স করতে দেখি সবসময়, আমার তো ইচ্ছা করে নাকি? সবসময় কে রোমান্স করে? কেন, তুই আর সিওন? তো তুইও প্রেম কর, রোমান্স কর, কে বারণ করেছে? মেয়ে পাই না তো। সমস্যা নেই ইয়নজুন, আমরা দুজন আছি না। যা সর, আমি বাচ্চাদের সাথে প্রেম করি না। কি, আমরা বাচ্চা? এত বড় অপমান। যা, তোর সাথে ব্রেকআপ। যা, তোর সাথে আমারও ব্রেকআপ। আমি তো সিনিয়র আপুদের সাথে প্রেম করব। সিনিয়র? হুম। সিনিয়রদের সাথেই কেন, ছোটদের সাথে না কেন? ধুর, তোরা তো হিসাবই বুঝিস না। আমি যদি সিনিয়র কোনো মেয়ের সাথে প্রেম করি, আমাকে খাইতে দিবে আমি ছোট বলে। আর আমি তার থেকে ছোট বলে সে আমার কাছ থেকে কিছু চাইতেও লজ্জা পাবে, কিছু চাইবেও না। আর আমার থেকে ছোট মেয়েদের সাথে আমি যদি প্রেম করি, উল্টা আমার টাকা খরচ হবে। তাই সিদ্ধান্তটা এরকম, ঠিক না? ইয়নজুনের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো মাঠের মধ্যেই। সারাদিন ঘোরাঘুরি করলো, খাওয়া দাওয়া করলো, তাদের মধ্যে তো ঝগড়া আর মারপিট তো আছেই। সবাই ক্লান্ত হয়ে যে যার বাসায় চলে গেল। এর মধ্যেই তে সকালের কথা ভুলে গেছে। বন্ধু জিনিসটাই এমন, তাদের সাথে থাকলে কষ্ট জিনিসটা কি সেটা আমরা ভুলে যাই। বন্ধুদের সাথে থাকলে বয়স কত হয়েছে না না হয়েছে সেটা দেখার সময় থাকে না, বাচ্চামো ভাবটাই আমরা ব্যবহার করি। যতক্ষণ তারা একসাথে থাকবে ততক্ষণ মুখে হাসি সরবে না। বন্ধুরা একসাথে থাকলে মনের কষ্টগুলি ভয়ে পালিয়ে যায়। তে আর ইয়োনাকে ইয়নজুন বাসায় পৌঁছে দিয়েছে, সোবিন সিওনকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে। তে আর ইয়োনা বাসায় আসার সময় অনেকগুলো চকলেট কিনে নিয়ে এসেছে, নাহলে দুজন যে অনেক রাগ করবে। তে আর ইয়োনা বাসায় আসতে কেউ ছুটে এসে জড়িয়ে ধরলো তাদের দুজনকে। ওরা দুজনও খুশি হয়ে জড়িয়ে ধরলো। বাসায় আসতে কুশ আর শান এসে জড়িয়ে ধরলো ওদের দুজনকে।
ওরাও খুশি হয়ে জড়িয়ে ধরে ওদেরকে কোলে নিল। তে শানকে আর ইয়োনা কুষাণকে কোলে নিল। পিপি পিপি, তোমরা কি আমাদের জন্য চকলেট এনেছো? হ্যাঁ সোনা বাবা, নিয়ে এসেছি। ও সোনা বাবা না, আমি সোনা বাবা। না, আমি সোনা বাবা। তোমরা দুজনেই সোনা বাবা, নো ঝগড়া। ঝগড়া করলে মাম্মা এসে পিটুনি দিবে তোমাদের দুজনকেই। আচ্ছা, আর ঝগড়া করবো না। এবার চকলেট দাও। দুজনকেই সোফায় বসিয়ে চকলেট বের করে দিল ওদের। এতগুলা! ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে জিন বেরিয়ে আসলো রুম থেকে। এসে দেখলো কুষাণ ইয়োনাতে বসে আছে আর সামনে টি টেবিলে অনেকগুলো চকলেট। চকলেট দেখে মাথায় চাপড়াতে চাপড়াতে ওদের সামনে এসে বলল, এই তোরা আবারও চকলেট এনেছিস? আমি কত করে বলেছি চকলেট আনবি না এই বাড়ির ত্রিসীমানায়, তারপরেও নিয়ে আসলি। উফ ভাবিপু, কি হয়েছে চকলেট এনেছি তাতে? কি হয়েছে মানে? কি হয়নি তাই বল। ওদের দুইটার দাঁতে পোকা লেগে গিয়েছে। দাঁতের ব্যথায় যদি দুইটা আবার কাঁদিস না, তোদের দুইটাকে আছাড় মারবো আমি, বেয়াদব। ও ভাবিপু, ওদেরকে বকছো কেন? দেখো তো ভয় পাচ্ছে ওরা। তোমাকে রাগলে পুরো ডাইনোসরের মতো লাগে। ঠিক বলেছিস তে, দেখ আবার সাপের মতো ফসফস করছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো ডাইনোসাপ, ঠিক আছে? ভালো নাম বের করেছিস তো, ডাইনোসর। বলেই ওরা দুজন হো হো করে হেসে দিল। কুশ আর শান কিছু বুঝতে না পেরে ওরাও হাসতে লাগলো। তবে রে তারা, তোদের আজ। জিনের পুরো কথা শেষ হওয়ার আগে চারজন চারদিকে পালালো। এই দাঁড়া বলছি, কই যাচ্ছিস সবগুলা? জিন মুস্কি হেসে রান্নাঘরের দিকে যায়। এই 5 বছর যাবৎ জিন এই সংসার আর সংসারের মানুষগুলোকে ভালোবেসে আগলে রেখেছে। জিন যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, তখন ওর জন্য ওর বাবা মা পাত্র ঠিক করে বিয়ে দিবে বলে। এদিকে আরএম আর জিন দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু সেম এজ রিলেশনশিপ জিনের বাবা মা মেনে নিচ্ছিল না। তারপর আরএম আর জিন পালিয়ে গিয়ে বিয়ে করে। আরএম এভাবে বিয়ে করতে চায়নি, কিন্তু জিনের জোরাজোরিতে রাজি হয়েছে। জিন ওর বাবা মাকে চেনে, যে করেই হোক অন্য জায়গায় তাকে বিয়ে দিয়ে দিতই। বিয়ের পর অবশ্য জিনের বাবা মা মেনে নিয়েছিল। আরএমের পরিবার একটু অভিমান করেছিল না জানিয়ে বিয়ে করার জন্য, কিন্তু সে অভিমান বেশিক্ষণ থাকেনি, কাছে টেনে নিয়েছিল। সব ঠিকঠাক চলছিল, সংসারের সবাইকে নিয়ে খুব সুখে দিন কাটছিল জিনের। হঠাৎ একটা ঝড়ো হাওয়ায় উল্টোপাল্টা হয়ে গেল সবকিছু। আরএমের বাবারা ছিল 2 ভাই। আরএমের বাবা বড়, আরএম আর তে তাদের সন্তান। সুগার বাবা ছিল ছোট, সুগা আর ইয়োনা তাদের সন্তান। আরএম, তে আর সুগা ইয়োনা ওরা চাচাতো ভাই বোন হলেও তাদেরকে দেখে কেউ বলবে না ওরা চাচাতো ভাই বোন। সবসময় আপনের চেয়েও বেশি তারা। তাদের সবাই দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু তে একটু বেশি সুন্দর। বাসায় সবাই মিলে ঠিক করে পিকনিকে যাবে। সে অনুযায়ী সব ঠিক করে বড়রা এক গাড়িতে আর ছোটরা এক গাড়িতে ওঠে। কিন্তু বড়রা যে গাড়িতে উঠেছিল সেই গাড়িটা ব্রেক ফেল হয়ে খাদে পড়ে যায়, সাথে সাথে আগুন লেগে যায় গাড়িতে। অনেক চেষ্টা করেছিল আরএম বাবা মা চাচাজিকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সেদিন ওরা পিকনিকে গিয়েছিল ঠিকই, কিন্তু পিকনিক করা হয়নি, সবাই পাথর হয়ে গিয়েছিল। ওরা 4 জন খুব ভেঙে পড়েছিল, জিন নিজেও ভেঙে পড়েছিল খুব। মার মতো আরো 2টা মা পেয়ে সে গর্ব করত। ইয়োনা আর তে তখন 8ম শ্রেণীতে পড়ে, সুগা ইন্টার 1ম বর্ষে পড়তো। জিন আর আরএম তখন স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে পড়তো। ছাতার মতো আগলে রাখার তখন কেউই নেই, অল্প বয়সে অনাথ হয়ে যায় ওরা। জিন তখন আরএমকে বুঝিয়ে অনেক কষ্টে পরিবারটাকে আগের মতো গড়ে তোলে। আরএম পড়ালেখার পাশাপাশি অফিসে দেখাশোনা করত। জিনও পড়াশোনার পাশাপাশি সংসারটাকে ভালোবেসে আগলে রাখে। কুষাণ আর শান জিন আর আরএমের সন্তান। কুশ আর শানের বয়স 2 বছর। সুগাও পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ পুলিশ অফিসার হয়ে উঠেছে। এখন মাস্টার্স করছে সে। জংকুক আর সুগা একই ক্লাসে, ক্লাসমেট ওরা, কিন্তু কেউই কাউকে চেনে না, কারণ সুগা ভার্সিটিতে যায় না তেমন। তে আর ইয়োনা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিচে আসলো। কুশ আর শানের সাথে দুষ্টুমি করতে লাগলো। জিনের সাথে অনেকক্ষণ গল্প করলো, আজ কি করলো সব বলল, শুধু কলেজের ঘটনাটা স্কিপ করে গেল। কুশ আর শান ঘুমিয়ে গেছে। এর মধ্যেই আরএম আর সুগা বাড়ি ফিরল, সবাই একসাথে খেতে বসে। আজ ভার্সিটির ফার্স্ট দিন, কেমন কাটলো তোদের?
অনেক ভালো ভাইয়া। গুড, কোনো সমস্যা হলে আমাকে কল দিবি, আর সুগা তো আছেই। আচ্ছা ভাইয়া। তে এক লোকমা খেতে গিয়ে ঠোঁটের কাটা জায়গায় ঝাল লাগাতে আর শব্দ করে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। কি হলো, ছাগলের মতো করছিস কেন? ওকে ছাগলের মতো বলছো কেন ভাইয়া? ও তো ছাগলই। তে সুগা আর ইয়োনার কথা শুনে চটে গেল, বলল, আমি ছাগল হলে তুই হাতি। স্টপ, কি হচ্ছে কি? সবসময় ঝগড়া না করে কি থাকতে পারিস না? আরে ভাবিপু, তুমি জানো না ওরা ঝগড়ুটে, সারাদিন তো ভেউ ভেউ করে খালি ঝগড়াই করে। তার মানে তুমি আমাদেরকে ইনডাইরেক্টলি কুকুর বলছো? ইনডিরেক্টলি না, ডিরেক্টলিই বলছি। কত বড় অপমান! ভাইয়া তুমি কিছু বলো, কেমন অপমান করছে দেখছো না? আমি আর কি বলবো? আমি ঝগড়া থামতে বললে তোরা থামবি? আরে ঝগড়া শুরু করে দিস বেশি করে। তোদের কাছ থেকে আমার ছেলে দুটো শিখছে। শিখছে না বলে শেখা হয়ে গেছে। সারাদিন তারা দুটো ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে খাওয়া শেষ করলো। তে ঠোঁটে কাটা জ্বালার জন্য বেশি খেতে পারলো না। সবাইকে জিভে ঘা হয়েছে বলে টেনশন করতে না করলো। আরো কিছুক্ষণ গল্প করে ঘুমাতে গেল। জঙ্কক কলেজ থেকে ফিরে ঘরের দরজা দিয়ে বসে আছে। শাওয়ারের নিচে 1 ঘন্টা দাঁড়িয়েছিল। রাগটা অনেকটা কমে গিয়েছে এখন। কিন্তু কেন রাগ করলো? একটা মেয়ের জন্য এত কেন কষ্ট হচ্ছে ওর, এত কেন রাগ লাগছে ওর? জঙ্কক সেটাই বুঝতে পারছে না। কেন মেয়েটার কান্না মিশ্রিত মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভাবতে পারছে না সে। খায়ওনি। সার্ভেন্ট খাবার নিয়ে এসেছিল কিন্তু ফিরিয়ে দিয়েছে। জঙ্কক বেডে বসে বল সামনের দিকে ছুঁড়ে মারছে, আবার বলটা ব্যাক করে তার কাছেই ফিরে আসছে। ওর মাথা থেকে কিছুতেই তের মুখটা সরছে না। এবার জোরে করে বলটা ফেলে দিতেই বলটা দূরে চলে গেল। জঙ্কক মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বলল, কেন এমন হচ্ছে? কেন বারবার, কেন ওই মেয়ের মুখ বারবার মনে পড়ছে আমার? কেন ভুলতে পারছি না? উফ, সরছে না কেন? তাহলে কি আমি ভালোবেসে ফেলেছি? কিন্তু প্রথম দেখায় কেউ কাউকে কিভাবে ভালোবাসতে পারে? না না, আমি কাউকে ভালোবাসবো না, কখনো না। সবাই ঠকায়, কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো কাছে থাকে না, সবাই চলে যায়। কোনো মেয়েই ভালো না, কেউই ভালো না। বেড থেকে উঠে 2টা স্লিপিং পিল খেয়ে বেডে শুয়ে পড়ল। স্লিপিং পিল না খেলে আজ রাতে তার ঘুম আসতো না। পুরাতন কষ্টগুলো এলোমেলো করে দিত জঙ্কককে। কেন কেন চলে গেলে? কেন আমাকে কষ্ট দিলে? আমার কি দোষ ছিল? কেন ভাবলে না আমার কথা? বিড়বিড় করতে করতেই জঙ্কক ঘুমিয়ে পড়ল।